তুমি কি আনন্দিত নও ইব্রানি? এখানে থাকার জন্য আমি আনন্দিত, কিন্তু গোলাম থাকার জন্য নয়। আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো? আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয়, যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি। সাবাস, নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক। সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে। এই সব প্রশংসা ঠিক আছে হানিফার, কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমার উপরে বিশ্বাস রাখবেন, আমি বেশি কথা বলার ছেলে নই। এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না। সাবাস, এটাই উত্তম হবে। তুমি কোথাকার অধিবাসী? তোমার পিতামাতার নাম? মালকিন, আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন, কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে? কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে? তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলীন বংশের নিশানা পেয়েছি। কি হয়েছে ব্যবসায়ী তোমার? এমন তো নয় যে অনুশোচনায় ভুগছো। না না, আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকী কথা বলতে চাই। মানে ওর সঙ্গে একটু খোদা হাফেজি করতে চাই। বুঝতে পেরেছি। ইউজারসিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতিকাতর হয়েছো। ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও। দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল। আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে। তুমি না বলা পর্যন্ত আমি ফিরবো না। বলেছি তো আমি সন্তান। না, এই কথা আমি অনেকবার শুনেছি। তোমার এক খোদার কসম দিচ্ছি, তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো। তুমি অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে, এই কথা কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি ইব্রাহিমের খোদার কসম করছি। আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হায় হায়, কি করলাম? আমরা তো চাচাতো ভাই। তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। খোদা আমাকে ক্ষমা করবেন না। এটা কি কাজ করলাম আমি? কেন আমি তোমাকে বিক্রি করলাম? আমি জানতাম আপনি আমার চাচাতো ভাই, এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই। আমি অবশ্যই যে কোনোভাবে মিশরে আসতাম। এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে। ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান নও। তুমি একজন পয়গম্বর। আমাকে ক্ষমা করো, আমি কি করছেন? পয়গম্বরকে চিনতে পারি। উঠুন, আমাকে ক্ষমা করো। আপনি শান্ত হন, উঠে দাঁড়ান। আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদাতালার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে। এটা তো আপনার দোষ নয়, আপনি আমাকে এনেছেন, আমি কৃতজ্ঞ। এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব। এই নাও, এটি তোমার গোলামের সনদ, যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে। এটা লুকিয়ে রাখো, আর তুমি এখানেই থাকো।
আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো। আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি। আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাদ করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না। সাবাস সাবাস তোমাকে। কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি, কারণ তুমি ইউসুফের মতো হীরককে চিনতে পারোনি। কিন্তু এখন দেখছি তুমি এইরকম নয়। অবশেষে তুমি হীরকটাকে চিনতে পেরেছো। কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না? বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফার, ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন। তুমি কি শুনতে পাওনি? জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজারশিপকে ফেরত দেওয়া হবে না। আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না। যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরে কয়েদখানায় পুরব। এখান থেকে চলে যাও। আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না। আলী জনাব, রহম করে ইউসুফকে ছেড়ে দিন। রুদামুন, তাদেরকে ধরে কয়েদখানায় পুরে দাও। এলাহি, তুমি সাক্ষী রইলে। আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি। আলী জনাব, আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে নিয়ে যাব যাও। না। আমাদের কথা আমাকে নিয়ে ছেড়ে যাও। দাও। তাদেরকে আমাকে আমার কঠিন ইউসুফকে শাস্তি নিয়ে প্রদান যেতে করো। দাও। কথাটা শুনুন, আমাদের অনুরোধ। আমার ইউসুফ, ইউসুফ, নিয়ে যাও। কি হলো তোমাদের? দ্রুত আমাকে নিয়ে ছেড়ে যাও। দাও। আমাকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ। আলী জনাব, তাদেরকে ছেড়ে দিন। তারা আমার কারণেই বিপদে পড়েছে। তাদের জন্য কঠিন শাস্তি পাওনাই উপযুক্ত ছিল। অনুরোধ করছি। শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তাদের আজাদ করে দিতে বলো। বন্দি করবার দরকার নেই। ইউজারশিপ, তোমার কি এমন আছে বলো তো আমাকে, যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায়? কি বলবো আমি? আমার তো নিজের কিছুই নেই। এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই। আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না। আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা। আমি মূল্য বুঝি না এমন নয়। আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক, আমি এটা চাই না। আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। কারি মামা, ইউজারশিপকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও। যা আজ্ঞা আমার বানু। বুঝতে কি পারছো? তোমার এই দাসী কিন্তু ইউজারশিপকে একদমই মেনে নিতে পারছে না। আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে সব বুঝে নেবে। সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে। নিশ্চয়ই খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো?
রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারশিপকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারশিপকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউজারশিপকে তোমার কাছে অর্পণ করলাম। আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক। রাজমহলের চালচলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়। আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ। আমি যে করেই হোক ইউসুফকে নাজাত দেব।
তার মুক্তির পথ খুঁজবো। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই। কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয় তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটি আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি? এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন।
না 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 না, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি জনাব রুদামুন, আমি স্বীকার করছি আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম, আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো? সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয় বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না, যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি। যদি অনুমতি দান করেন, আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছো? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার। চলো। ইউজারশিপ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। বেচারা আব্বাজান আমার, খোদাবান তাকে সবর করা তৌফিক দিন। হে কানানের নেকড়ের পাল, তোমাদের বলছি,
হে ক্যানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়িগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। ওই যে দেখো আব্বাজান আসছে। এখনো বলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাভি? পূর্বে বলেছি তো তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে, ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি, ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসাত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না, তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। খোদা তাআলা সবাইকে তওবা পড়ার ফুরসাত দেন না। এখনো সময় রয়েছে, তোমরা তওবা পড়ে গুনাহ কবুল করো। আপনার উপর দরুদ বর্ষিত হোক। আশা করি আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।